জুলাই হত্যা মামলায় ডিএমপির সাবেক কমিশনার সহ 5 জনের বিরুদ্ধে সাক্ষ্যে নৃশংসতার বর্ণনা। আবু সাইদ হত্যা মামলার জেরা 10 নভেম্বর। সুষ্ঠু ভোট আয়োজনে মাঠ কর্মকর্তাদের মনোযোগী হওয়ার নির্দেশ ইসির। রাজনৈতিক চাপের কাছে নতি স্বীকার না করার তাগিদ। নির্বাচন ইস্যুতে আলোচনায় মিশরের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে বিএনপির প্রতিনিধি দল। প্রতিশ্রুত সময়েই ভোটের প্রত্যাশা জামায়াতের। এবং সুদানে আরএসএফের ড্রোন হামলায় নিহত 40। গৃহযুদ্ধ, লাখো মানুষ বাস্তুচ্যুত। গাজায় ফিরল 45 ফিলিস্তিনির মরদেহ। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদে সঙ্গে আছি মাহমুদ হোসেন। জুলাই গণ অভ্যুত্থানের রাজধানীর রামপুরায় ছাদের কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি করা সহ 2 জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 5 জনের বিরুদ্ধে চতুর্থ দিনের সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেলে সাক্ষ্য পেশ করবেন সাক্ষীরা। এদিন 2 জনের জবানবন্দি নেওয়ার কথা রয়েছে। এদিকে জুলাই আন্দোলনকালে শিক্ষার্থী আবু সাইদ হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হাসিবুর রশিদ সহ 30 আসামির বিরুদ্ধে 11তম দিনের সাক্ষ্য গ্রহণের কথা থাকলেও সাক্ষ্য হাজির করতে না পারায় তা স্থগিত করা হয়েছে। আগামী 10 নভেম্বর এ মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের তারিখ দিয়েছে ট্রাইব্যুনাল। সুষ্ঠু ভোট আয়োজনে নির্বাচন কমিশনে ব্যবস্থাপনা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। নিরপেক্ষ এতে নির্বাচনে মাঠ পর্যায়ে কর্মকর্তাদের তাগিদ দেওয়া হয়েছে বলে জানা গেছে। কোনো প্রকার রাজনৈতিক চাপের কাছে নতি স্বীকার না করে কাজ করার তাগিদও দেয়া হয় বৈঠকে। এখন নির্বাচন কমিশনে চলছে বিপ্লবী ওয়ার্কার পার্টির সঙ্গে মতবিনিময়। এতে রাজনৈতিক দলগুলোকে নির্বাচন আয়োজনে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী MR আসাদ। আসাদ, ইসিতে সকালে ব্যবস্থাপনা বৈঠক হয়েছে, এখন রাজনৈতিক মতবিনিময় সভা চলছে, তো আপনার কাছে সবশেষ কি তথ্য আছে? এবং তারা প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করেছেন এবং সেই বৈঠকে তারা মূলত 2টি দাবি জানিয়েছেন যে কোনো ধরনের তদবির বা সুপারিশের কাছে বা কোনো চাপের মুখে যেন নির্বাচন কমিশন আসলে নতি স্বীকার না করে। এবং আরেকটি বিষয় তারা জানিয়েছেন যে গণভোটের ইস্যুতে তাদের মন্তব্য বা মতামত তারা প্রধান নির্বাচন কমিশনের কাছে জানিয়েছেন, সেটি হচ্ছে যে একই দিনে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট করা। এর বাইরে আসলে নিয়মিতভাবেই নির্বাচন কমিশনের নির্বাচনকে সামনে রেখে, জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন ব্যবস্থাপনা পর্যায়ে বৈঠকগুলো হয় এবং তারই একটি হয়েছে। এছাড়া যে বিষয়টি আসলে জানানোর মতো সেটি হচ্ছে যে আরপিও সংশোধনের যে অধ্যাদেশ সেটি কিন্তু জারি করা হয়েছে এবং এই আরপিও অধ্যাদেশ সংশোধন করা হয়েছে। এর মধ্যে আপনি জানেন যে জোটের যে যারা জোটবদ্ধভাবে যে রাজনৈতিক দল নির্বাচন করবেন তাদেরকে স্ব প্রতীক নির্বাচন করতে হবে, এমন একটি সংস্কার আসলে অনুচ্ছেদ 20-এ আনা হয়েছিল। সেটি কিন্তু নির্বাচন কমিশনে এর মধ্যে বিএনপি সহ তার সমমনা বেশ কয়েকটি দল এসে তাদের আপত্তি জানিয়েছিল। আবার বাংলাদেশ জামায়াত ইসলামী সহ এনসিপি আবার এই যে সংশোধন সেটাকে বহাল রাখার জন্য তার দাবি জানিয়েছিল। তো এরই মাঝখানে আসলে আরপিওটি জারি হলো, যেখানে আসলে জোটবদ্ধ যখন কোনো রাজনৈতিক দলগুলো নির্বাচন করবে তাদেরকে স্ব প্রতীকে করতে হবে এবং তাদের যে প্রতীক জোটের মধ্যে যে নতুন যে রাজনৈতিক দলগুলা নির্বাচন করবে তাদের কিন্তু প্রস্তুত ঘোষণার 3 দিন আগেই নির্বাচন কমিশনার বরাবর আসলে জমা দিতে হবে। সুতরাং এছাড়া নির্বাচন কমিশন সচিবালয়ে যে আইন রয়েছে সেটি
তারপর নির্বাচন কর্মকর্তাদের যে বিশেষ আইন রয়েছে সেটি, ভোট কেন্দ্রের যে নীতিমালা রয়েছে, সাংবাদিকদের জন্য যে নীতিমালা রয়েছে, এ ধরনের বেশ কিছু সংশোধন কিন্তু আনা হয়েছে। এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ নীতিমালা সংশোধন করা হয়েছে, ভোটার তালিকার যে নীতিমালা সেটা কিন্তু সংশোধন করা হয়েছে। সুতরাং আরটিও সংশোধনের মাধ্যমে সংস্কারের কার্যক্রম এবং জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু এবং অবাধ করার ক্ষেত্রে নির্বাচন কমিশন অনেক কিছুই আসলে এগিয়ে গেল। মাহমুদ। জুলাই গণ অভ্যুত্থানের রাজধানী আসাদ, আপনাকে ধন্যবাদ। জুলাই গণ অভ্যুত্থানে রামপুরায় কার্নিশে ঝুলে থাকা মরদেহের বিচার কার্য চলছে মানবতা বিরোধী অপরাধে। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী মেজবা রহমান, সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। মেজবা, ট্রাইব্যুনালের কার্যতালিকায় আজ কোনো বিষয় আছে কিনা আর এর সবশেষ জানাবেন আমাদের। বলছিলেনই শুরুতেই, ট্রাইব্যুনালে আজকে কিন্তু দুইটি বিষয় ছিল, তার মধ্যে একটি বিষয় স্থগিত হয়েছে। আমি একটু আপনাকে বিস্তারিত জানাচ্ছি। যে আন্দোলন দিয়েই আসলে এই জুলাই আন্দোলনের প্রেক্ষাপট আরো বেগবান হয়েছিল, সেই গত বছরের 16ই জুলাই যে ঘটনা ঘটেছিল, অর্থাৎ রংপুরের শিক্ষার্থী আবু সাইদ হত্যার মধ্য দিয়ে, সেই আবু সাইদ শিক্ষার্থীর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদের সাক্ষ্য গ্রহণ ছিল আজ। তবে সাক্ষী উপস্থিত না হতে কিন্তু সাক্ষ্য গ্রহণটি স্থগিত করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। জানিয়ে রাখি, এই নিয়ে কিন্তু বেশ ক্ষোভ প্রকাশ করেছেন ট্রাইব্যুনাল 2, অর্থাৎ আজকেও সাক্ষী উপস্থিত হতে পারেননি। আমি একটু জানিয়ে রাখি, এই মামলায় মোট 30 জন আসামি রয়েছেন, তার মধ্যে 6 জন আসামি আটক এবং বাকি 24 জন, অর্থাৎ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ 24 জন আসামি পলাতক রয়েছেন। এই যে 6 জন আসামি আটক গ্রেপ্তার, তারা 6 জনকেই আজকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল সকালে। তবে সাক্ষী উপস্থিত না হতেই সাক্ষ্য গ্রহণ স্থগিত করেছে এবং আগামী 10 নভেম্বর এই মামলায় পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল 2। আর একটি বিষয় ছিল, সেটি হচ্ছে রাজধানীর রামপুরায় জুলাই আন্দোলনের সময় ছাদের কার্নিশে ঝুলে থাকা আমির হোসেন নামে এক ব্যক্তিকে গুলি করা সহ 2 জনকে হত্যার ঘটনায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 5 জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ যে মামলা ছিল, সেই মামলায় আজ 4র্থ দিনের সাক্ষ্য গ্রহণ ছিল, যেটি ইতিমধ্যেই 11:30টায় ট্রাইব্যুনাল 1-এ শুরু হয়েছে। বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেলে এই সাক্ষ্য গ্রহণ শুরু হয় এবং আজকে এই মামলায় 5ম সাক্ষী হিসাবে সাক্ষ্য দিচ্ছেন পুলিশের এসআই মোহাম্মদ গোলাম কিবরিয়া খান। আমাদের কাছে যে শেষ খবর রয়েছে, গোলাম কিবরিয়া খানের সাক্ষ্য গ্রহণ এখনো চলমান রয়েছে ট্রাইব্যুনাল 1-এ। অর্থাৎ এর আগে কিন্তু এই মামলায় গত 3 দিনে মোট 4 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। এবং এই কিছুক্ষণ আগে কিন্তু আমাদের সঙ্গে কথা বলছিলেন এই যে একজন আইনজীবী, অর্থাৎ যে শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলা, তিনি জানিয়েছেন যে এই যে সাক্ষ্য গ্রহণ অর্থাৎ সাক্ষ্য উপস্থিত না হয়, এটি কিন্তু প্রসিকিউশনের একরকম ব্যর্থতা, তিনি সেটি তুলে ধরছিলেন। এবং আরেকটু বিষয় একটু সংক্ষিপ্ত আবার জানিয়ে রাখি যে সেটি হচ্ছে আজকে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিলের 7ম দিনের শুনানি ছিল, যেটি ইতিমধ্যে 9:30টার সময় শুরু হয়েছে প্রধান বিচারপতি রেফাত আহমেদ নেতৃত্বাধীন 7 সদস্যের পূর্ণাঙ্গ আপিল বেঞ্চেই। এবং আজকে বিএনপির পক্ষে শুনানি করছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। শুনানি এখন চলমান রয়েছে। এই ছিল আমার কাছে সবশেষ। মাহমুদ। মেজবা, আপনাকে ধন্যবাদ। ঢাকায় নিযুক্ত মিশরের রাষ্ট্রদূত ওমর ফাহমির সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন বিএনপির একটি প্রতিনিধি দল। বেলা 11টায় গুলশান চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠকে যোগ দিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির এবং সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। বৈঠকে সাম্প্রতিক রাজনীতি ও আসন্ন জাতীয় নির্বাচন ইস্যুতে আলোচনা হওয়ার কথা রয়েছে। সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন আয়োজন করবে বলে প্রত্যাশা জানিয়েছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। তবে রাজনৈতিক উত্তেজনা যেন মানব মতবিরোধে রূপ না নেয়, সে ব্যাপারে দলগুলোকে সতর্ক থাকার আহ্বানও জানান তিনি। 16 দিনের বিদেশ সফর শেষে দেশে ফিরে তিনি এসব কথা বলেন।
দলের আমিরকে স্বাগত জানাতে সোমবার মধ্যরাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জড়ো হন নেতাকর্মীরা। তিনি সৌদি আরবে পবিত্র উমরা পালন এবং যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন। মঙ্গলবার ভোরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে গণমাধ্যমকে তার প্রত্যাশার কথা জানান তিনি। আমরা সকলের মতকে শ্রদ্ধার সাথে দেখি, তবে আমরা নিজেরা যে মতটা প্রকাশ করি, আমরা চেষ্টা করি চিন্তা ভাবনা করে জাতির স্বার্থেই সেই মতগুলা প্রকাশ করার। অতএব মতানৈক্য এটা ডেমোক্রেসির সৌন্দর্য, এটার জন্য এখানে বিরোধ লেগে গেছে অথবা অনৈক্যে একেবারে দেশ অস্থির হয়ে গেছে, আমরা এটুকু চিন্তা করতে রাজি নই। জাতীয় সংসদ সহ সরকার পরিচালনা এবং দেশ গঠনের সর্বক্ষেত্রে প্রপোর্শনেট হারেই প্রবাসীরা ইনশাআল্লাহ তারা সেখানে অংশগ্রহণ করবেন, তাদের সেই জায়গাটা নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ। ডেঙ্গু আক্রান্ত হয়ে গতকাল আরও 5 জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি হয়েছেন 1147 জন। এর মধ্যে ঢাকা বিভাগে 3 জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে 1 জন ও রাজশাহী বিভাগে 1 জন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যান। এ নিয়ে চলতি বছর মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 288 জনে। সেই সঙ্গে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 72,822 জনে। দর্শক, সারা দেশের মতো বরগুনার পাথরঘাটায় থেমে নেই ডেঙ্গুর সংক্রমণ। সেখানকার পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন মোল্লা। সুমন, পাথরঘাটার ডেঙ্গু পরিস্থিতির সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? এবং তার ভিতরে কিন্তু পাথরঘাটা অন্যতম। এবং পাথরঘাটায় আপনি যদি বলি যে গতকালকেও আসলে মারা গেছে একজন, এবং আজকেরও সুলাইমান নামের এক রাজমিস্ত্রি মারা গিয়েছে। তো আসলে পাথরঘাটা সহ এবং এই উপজেলায় কিন্তু ব্যাপক ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়তেছে এবং পাশাপাশি এখানে যে সুস্থ সংখ্যা সেটিও কিন্তু বাড়তেছে। এবং গত 24 ঘন্টায় 68 জন আসলে আক্রান্ত হয়েছে। পাশাপাশি এখানে মৃত্যুর সংখ্যা, অর্থাৎ এই যে সরকারি তথ্য অনুযায়ী 15 জন আসলে মৃত্যুর সংখ্যা, তবে বেসরকারি এটা 70-এর উপরে। তবে এই যে উপজেলা রয়েছে, উপজেলায় এক সপ্তাহে গত 4 জনের মৃত্যু হয়েছে। এবং এখানে যে পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে আমরা রয়েছি, এখানে কিন্তু বিভিন্ন রকমের সমস্যা রয়েছে, অর্থাৎ ডাক্তার সংকট রয়েছে, পাশাপাশি এখানে যে শৃঙ্খলা বা পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব রয়েছে। তো এই বিষয়ে আমরা একটু কথা বলার চেষ্টা করবো এখানে যারা রোগীর স্বজনরা রয়েছে তার সাথে। তো এখানে তো আপনি আসছেন, এবং আসলে এখানে দেখার পর কি মনে হচ্ছে এবং এখানে কি পরিবর্তন? এখানে পরিবেশ খুবই অস্বাস্থ্যকর পরিবেশ। এখানে কোনো সুস্থ মানুষের পক্ষে এখানে থাকা সম্ভব না। এখানে যারা খুবই জরুরি ভিত্তিতে এইখানে আসে 2-1 দিন থাকে, তাও সবাইকে রেফার করে বরিশাল বা দূরে দূরে উন্নত চিকিৎসার জন্য পাঠিয়ে দেওয়া হয়। কি দরকার এখানে সুন্দর পরিবেশ দরকার, চিকিৎসার খুবই নোংরা, বাথরুমের খুবই খারাপ অবস্থা, তারপরে ডাক্তার পাওয়া যায় না ঠিক মতো। এরকমের সমস্যার কোনো অভাব নেই। তো আসলে শুনলেন যে এখানকার যারা স্বজনরা রয়েছে, যাদের রোগীদের সঙ্গে রয়েছে, তাদের আসলে বক্তব্য যে তাদের কিন্তু যে অভিযোগ, সেই অভিযোগের আসলে শেষ নেই। একাধিক অভিযোগ রয়েছে, এখানে ডাক্তার সংকট রয়েছে, পাশাপাশি এখানকার যে উপজেলা কমপ্লেক্সের যারা কর্মকর্তারা রয়েছে এবং এখানে যে জেলা বা অন্যান্য কর্মকর্তারা রয়েছে, তারা কিন্তু আসলে এখানে কোনো প্রচারণাও চালাচ্ছে না। বা এই যে সুমন, আপনাকে ধন্যবাদ। দিনাজপুরের হাট বাজারে উঠতে শুরু করেছে আগাম জাতের আমন ধান। তবে বাজারে দাম কম হওয়ায় লোকসানের মুখে পড়েছেন কৃষক। এদিকে ক্রেতারা বলছেন বাজারে চালের সরবরাহ বেশি থাকায় ধানের দাম কম, ফলে কৃষকরা দাম পাচ্ছেন না। ধানের লক্ষ্যমাত্রা অর্জনের কথা জানিয়েছে কৃষি বিভাগ। সুবল রায়ের প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদা আক্তার। দিনাজপুর সদর উপজেলার গোপালগঞ্জের হাটে চলছে জমজমাট ধান বেচাকেনা। ভোর থেকেই বিভিন্ন বাহনে করে কৃষকরা ধান নিয়ে আসেন হাটে। মহাসড়কের উভয় পাশে সারি সারি ধানের বস্তার মুখ খুলে পাশে দাঁড়িয়ে থাকেন কৃষকরা। সকাল থেকেই শুরু হয় কেনাবেচা, চলে সকাল 11টা পর্যন্ত।
চলতি বছর আমদানি কিছুটা কম হলেও আমন আগাম জাতের বিনা 7, বিনা 17, বিনা 75 প্রতিমন বিক্রি হচ্ছে 1025 থেকে 1075 টাকা। এছাড়া পাথরভাটা, কোটরাপাড়ি 1050 থেকে 1100 টাকা। পুরানো বড় সম্পা কাঠারি ও বগুড়া কাঠারি প্রতিমন বিক্রি হচ্ছে 1600 থেকে 1650 টাকা। কৃষকদের অভিযোগ, ধান বিক্রি করে উৎপাদন খরচ উঠছে না। এই হাটে বিক্রি হচ্ছে মানে 2100 টাকা বা 2050 টাকা, এর চেয়ে বেশি কিছু দাম দিতে চায় না। ধান বেচিয়ে পোষায় না, সারের দাম বেশি, পাইক কামালের বেশি, ধানের বাজার নাই, ড্যাম বাজার চলতেছে, আর আবাদ করতে যেতে বহু খরচ। আবাদ ভালো আছে কিন্তু ধান তো বিক্রি হচ্ছে না, লস লাগতেছে আমাদেরকে। চালের দাম বেশি হওয়ায় ধান কিনে লাভবান না হওয়ার কথা জানান মিলার ও ব্যবসায়ীরা। আমরা কিনতেছি, আমাদেরও দাম কম, আমি চাউল বিক্রি করতে পারি না, চাউল বিক্রি করে কেরাসিন দিয়ে হ্যান ত্যান দিয়ে আমাদেরও পোষায় না। চালের বাজার খুবই খারাপ, এতে করে আমরা ব্যবসা টিকে রাখার জন্য টুকটাক করে কিনতেছি, কিন্তু এই বাজার আমাদেরও লস। চলতি বছর ধানের উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়েছেন বলে জানালেন উপজেলা কৃষি কর্মকর্তা। এবছরে উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল 96,509 মেট্রিক টন, এবং আমরা ইতিমধ্যেই যেটা পেয়েছি 4.43 হচ্ছে আমাদের গড় ফলন। সম্পূর্ণ আমন আবাদটা আমরা কৃষক ঘরে তুলবে, তখন আমাদের যে লক্ষ্যমাত্রা আছে সেই উৎপাদন লক্ষ্যমাত্রাকে ছাড়িয়ে যাবে। উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জিত হওয়ায় ধানের ন্যায্য দামের প্রত্যাশা দিনাজপুরের চাষিদের। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ। নির্বাচিত হলে ঢাকা 16 আসনে বসবাসকারী উর্দুভাষী ও নিম্ন আয়ের মানুষের জন্য স্থায়ী বাসস্থানের পাশাপাশি এলাকাকে জলাবদ্ধতা ও মাদকমুক্ত করা হবে বলে জানালেন ঢাকা 16 আসনে ধানের শীষের প্রার্থী আমিনুল হক। নিম্ন আয়ের মানুষের ছেলে মেয়েদের জন্য শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা সহ সবার স্বাস্থ্যসেবা নিশ্চিতের আশ্বাসও দেন তিনি। মোহনা টেলিভিশনকে দেয়া একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেন আমিনুল হক। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এক এক করে 237টি আসনে বিএনপি প্রার্থী ঘোষণা করে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঢাকা 15 শফিকুল ইসলাম খান, ঢাকা 16 আমিনুল হক। ঢাকা 16 আসনের ধানের শীষের প্রার্থী আমিনুল হক দল থেকে মনোনীত হয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানান। বলেন, দল যে আস্থা ও বিশ্বাস নিয়ে দায়িত্ব দিয়েছেন তা পুঙ্খানুপুঙ্খভাবে পালনের প্রতিশ্রুতি দেন। বিএনপি ঢাকা 16 আসন থেকে আমাকে ধানের শীষের প্রার্থী হিসেবে মনোনীত করেছে এবং আমি স্মরণ করছি আমাদের মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। আমি কৃতজ্ঞতা জানাই আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে, আমি কৃতজ্ঞতা জানাই আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে। নির্বাচিত হলে রূপনগর ও পল্লবী এলাকার উন্নয়ন সহ নানা পরিকল্পনার কথা তুলে ধরেন আমিনুল হক। আল্লাহ পাক যদি আমাকে এই ঢাকা 16 আসন থেকে পল্লবী এবং রূপনগর থেকে ধানের শীষের প্রতীক নিয়ে নির্বাচিত করে, সর্বপ্রথম আমি সেই উর্দুভাষীদের যেই বৃহৎ জনগোষ্ঠী রয়েছে আমাদের বিভিন্ন এলাকায়, যে নিম্ন আয়ের মানুষ বসবাস করছে, তাদের জন্য স্থায়ীভাবে পুনর্বাসনের ব্যবস্থা করব ইনশাআল্লাহ, এবং সেটা যত দ্রুত করা যায় ততই আমি মনে করি যে আমাদের এই অসহায় মানুষগুলোর জন্য সবচেয়ে বেশি কার্যকরিতা সুফল পাবে তারা। এই সময় ঢাকা 16 আসনকে মাদক মুক্ত করার পাশাপাশি তরুণদেরকে খেলাধুলায় মনোযোগী করার কথাও জানান তিনি। মাদক থেকে সেই যুব সমাজকে দূরে রেখে আমরা মাঠে আকৃষ্ট করে খেলাধুলার মাধ্যমে একটি সুস্থ জাতি হিসেবে গড়ে তুলতে চাই এবং আমাদের ভবিষ্যতে একটি মাদক মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে আমরা কাজ করে যাব ইনশাআল্লাহ। সবাইকে সঙ্গে নিয়ে তারেক রহমানের নেতৃত্বে একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় জানান ঢাকা 16 আসনের ধানের শীষের প্রার্থী আমিনুল হক। আমি আমার এই নির্বাচনী এলাকার প্রত্যেকটি যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো সমাধানের মাধ্যমে সাধারণ মানুষকে সাথে নিয়ে একটি ঐক্যবদ্ধ সমাজ আমরা গড়ে তুলতে পারবো, একটি নতুন বাংলাদেশ গড়ে তুলতে পারবো। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে টাঙ্গাইলের কালীগঙ্গা নদীতে ভাঙন দেখা দিয়েছে। ভাঙনের কবলে বিভিন্ন গ্রামে ভিটে মাটি হারিয়ে নিঃস্ব হয়ে মানবেতর জীবন যাপন করছেন অনেকে। স্থায়ী বাঁধ নির্মাণের দাবি স্থানীয়দের। জিও ব্যাগ ফেলে ভাঙন রোধে কাজ করছে উপজেলা প্রশাসন। মীর আনোয়ার হোসেন টুটুলের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন।
বৃষ্টি এবং উজান থেকে আসা পাহাড়ি ঢলে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার কালীগঙ্গা নদীর ভাঙনে দিশেহারা কয়েক লাখ মানুষ। নদীর তীরবর্তী দপ্তীয় ইউনিয়নের বিভিন্ন গ্রামে শুরু হয়েছে নদী ভাঙন। বহু ঘরবাড়ি, ফসলি জমিসহ বিভিন্ন স্থাপনা কালীগঙ্গার ভাঙনে নদীগর্ভে বিলীন হয়েছে। বসতবাড়ি ও শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন স্থাপনা এখনো ভাঙন হুমকির মুখে। জিওব্যাগ ফেলে ভাঙন প্রতিরোধে কাজ করছে কর্তৃপক্ষ। ভাঙন রোধে স্থায়ী সমাধানের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। এই 3-4টা ঘর এই সাইডের থেকে গেছে, ওই সাইডের থেকে গেছে, ওই যে একটা ঘর ভাঙা রয়েছেই। আমরা এই ভাঙন থেকে সম্পূর্ণভাবে একদম স্থায়ীভাবে একটা ব্যবস্থা চাই। জন্মলগ্ন থেকে দেখে আসছি এই ভাঙনের খেলা, আমরা এই ভাঙনের খেলা থেকে পরিত্রাণ চাই। নদীতে প্রবল ভাঙন থাকার কারণে ওই ছেলেমেয়েরা নিয়মিত স্কুলে আসতে পারে না, ফলে তাদের পাঠদানে বিঘ্নিত হচ্ছে। উপজেলা নির্বাহী অফিসার বলেন, নদী ভাঙন রোধে 5500 সাময়িক ইমার্জেন্সি জিওব্যাগের কাজ চলছে। ফাইনালি আমরা ফিরোজপুর দপ্তরের ফিরোজপুর নিশ্চিন্তপুরের জন্য আমরা 5500 জিওব্যাগের বরাদ্দ আমরা পেয়েছি। একই সাথে আমাদের সলিয়াবাদের ভূতের মোড় এবং সবজপুরের কিছু জায়গা আছে যেখানে নদী ভাঙন অলরেডি, এখন যেহেতু পানি বাড়ছে, নদী ভাঙন এখানে কন্টিনিউ করছে। তো আমরা চেষ্টা করছি যে জিওব্যাগের যে বিষয়টা সেটা যেন নদী ভাঙন বা নদী ভাঙন কবলিত যে এলাকাগুলো আছে সেই এলাকাগুলো জন্য আমরা জিওব্যাগগুলো দিতে পারি। ভাঙন রোধে নদীতে জিওব্যাগ ফেলার কাজ শেষের দিকে বলে জানান উপজেলা প্রকৌশলী। কাটারিতে আমাদের নদী প্রতিরক্ষা কাজ প্রায় শেষের দিকে, আর 2-1 দিন কাজ করলে শেষ হয়ে যাবে। আর সিটকিবাড়িতেও ভাঙন আছে, আমরা সেটা পরিদর্শন করেছি, সার্ভে করেছি। আমরা বরাদ্দ অনুমোদনের জন্য হেডকোয়ার্টার পাঠিয়েছি। আজকে আবার নতুন করে যোগাযোগ করব, বরাদ্দ পেলেই আমরা এখানেও কাজ শুরু করতে পারবো। ভাঙন রোধে নদীর পাড়ে স্থায়ী গাইড বাঁধ নির্মাণ করা হবে, এমন প্রত্যাশা নদী পাড়ের সংগ্রামী মানুষের। তাহসিন তারিন, মোহনা সংবাদ। সংস্কারের অভাবে বেহাল গোপালগঞ্জের জেলখানা মোড় থেকে তালা কেকানিয়া সড়ক। ঝুঁকি নিয়ে চলাচল করছে এলাকাবাসী যানবাহন। সড়ক উন্নয়নের দাবি জানিয়েছেন স্থানীয়রা। আর চলতি অর্থ বছরে রাস্তা মেরামতে আশ্বাস দিলেন সহকারী প্রকৌশলী। মাসুদ পারভেজের প্রতিবেদন, জানাচ্ছেন সিফাত রহমান জেসি। গোপালগঞ্জ শহরের জেলখানা মোড় থেকে তালা কেকানিয়া পর্যন্ত 10 কিলোমিটার আঞ্চলিক সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। অর্ধেকাংশ ভেঙে কার্পেটিং উঠে খানাখন্দের সৃষ্টি হয়েছে, ফলে ঘটছে ছোট বড় নানা দুর্ঘটনা। ঝুঁকি নিয়ে চলাচল করছেন 15 গ্রামের 2 লক্ষাধিক মানুষ। ভোগান্তির শিকার হচ্ছেন স্থানীয়রা। পাড়টা বান্ধা ভালো হয়, এজন্য পাড় নেমে চলে গেছে, রাস্তা নেমে গেছে, এটা পুরোটা রাস্তারই একই সেম অবস্থা। 2টা জায়গা ভেঙে পড়ছে, পিছনে একটা জায়গা, আর যেখানে ভেঙে পড়ছে এটা খুবই জনদুর্ভোগ হইতেছে। এখানে মাঝে মাঝে অ্যাক্সিডেন্টও হয়। হাট বাড়িঘরের বাজার গোপালগঞ্জ, মানুষ ব্যবসা বাণিজ্য সারা রাত্রে এখানে চলাচলতি করে। এত দুর্ভাগ্য যে লাইন দিয়ে মানুষ টাইম মতন যেতে পারে না। 30-35টা গ্রামের গাড়ি এনে যাতায়াত করে, আমাদের খুব সমস্যা। আমাকে এই রাস্তাটা ভাঙাতে আমরা খুব বিপদের ভিতরে আছি। আমাদের গাড়ি নিয়ে যাতায়াতের অনেক সমস্যা হয়, যাতায়াতে আমাদের অনেক অসুবিধা হচ্ছে। তাই দ্রুত আমরা এটা সংস্কারের দাবি জানাচ্ছি। দরপত্র আহ্বানের মাধ্যমে দ্রুত সড়ক সংস্কারের ব্যবস্থা করা হবে বলে জানালেন সহকারী প্রকৌশলী। কিছু কিছু অংশে একটা নির্দিষ্ট সেগমেন্ট ধরে ধরে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইনশাল্লাহ আমরা এটা এই বছরে নিয়েছি, এটা কার্যক্রম নিয়েছি, এটা আমাদের দরপত্র আহ্বান পর্যায়ে রয়েছে। ইনশাল্লাহ দরপত্র আহ্বান প্রক্রিয়া শেষ করে আমরা এই রানিং অর্থ বছরের মধ্যে এই কাজটা সুচারুভাবে সম্পন্ন করব। রাস্তা সংস্কারের মাধ্যমে ভোগান্তি থেকে মুক্তি মিলবে বলে প্রত্যাশা স্থানীয়দের। সিফাত রহমান জেসি, মোহনা সংবাদ। আবারও আন্তর্জাতিক প্রসঙ্গ। জোহরান মামদানি মেয়র নির্বাচনে জয়ী হলে নিউ ইয়র্ক সিটির জন্য ফেডারেল তহবিল সীমিত করার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মামদানিকে কমিউনিস্ট আখ্যা দিয়ে ট্রাম্প বলেন তার নেতৃত্বে শহরটি সম্পূর্ণ অর্থনৈতিক বিপর্যয়ে পড়বে। অন্যদিকে তিনি নির্বাচনে সমর্থন দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কুমোকে। আজ নিউ ইয়র্ক সিটি মেয়র নির্বাচনের চূড়ান্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এদিকে আগাম ভোট গ্রহণের জনমত জরিপে দেখা যায় কুমোর থেকে এগিয়ে আছেন ডেমোক্র্যাট প্রার্থী মামদানি। কুমো ডেমোক্র্যাট প্রাইমারিতে মামদানির কাছে পরাজিত হয়ে এবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্যদিকে রিপাবলিকান প্রার্থী কার্টিস স্লিওয়া তাদের দুজন থেকে পিছিয়ে রয়েছেন। করব মোহনা সংবাদ, যাওয়ার আগে শিরোনামগুলো আরও।
জুলাই হত্যা মামলায় ডিএমপির সাবেক কমিশনার সহ 5 জনের বিরুদ্ধে সাক্ষ্যের নৃশংসতার বর্ণনা। আবু সাইদ হত্যা মামলার জেরা 10 নভেম্বর। সুষ্ঠু ভোট আয়োজনে মাঠ কর্মকর্তাদের মনোযোগী হওয়ার নির্দেশ ইসির। রাজনৈতিক চাপের কাছে নথি স্বীকার না করার তাগিদ। নির্বাচন ইস্যুতে আলোচনায় মিশরের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে বিএনপির প্রতিনিধি দল। প্রতিশ্রুত সময়েই ভোটের প্রত্যাশা জামায়াতে। এবং সুদানে আরএসএফের ড্রোন হামলায় নিহত 40, এই গৃহযুদ্ধে লাখো মানুষ বাস্তুচ্যুত। গাজায় ফিরল 45 ফিলিস্তিনির মরদেহ। এই ছিল মোহনার সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এর আগে বিকেল 3টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। এতদিন সঙ্গে থাকার জন্য সবাইকে